জামাত ইসলাম ওই রকম, তারা অনেক জবাবদিহিতা চাইবেন, কিন্তু তারা নিজেরা কিন্তু খুব একটা জবাবদিহিতা করেন না। তাদের কাছে জবাব চাইলে কি বলবেন জানেন? এটা পূর্ব নির্ধারিত, এটা ধর্মগ্রন্থে আছে, এটা আগে থেকেই চলছে, এটাই আমাদের দলের নিয়ম। বঙ্গবন্ধুর কথা দিয়ে তারা আন্দোলন করেছিলেন না, তুমি রিয়ালিটি মাইনে নাও, তো এখন ওনারা রিয়ালিটি মানতে চাচ্ছেন না। এখন জামাত একটা হাঙ্গর তার ভিতরে ঢুকছে, এটা হজম হয়ে যাবে। এই এনসিপি থাকবে না, থাকলে ওই যে খুচরা দল আছে না কিছু দু একজন, এরকম দাঁড় করে রাখতে পারে। এটা এনসিপি যে 4 কোটি জনগণের তরুণদের প্রতিনিধি, সেটা শেষ। নির্বাচন শেষ, কিন্তু রাজনীতির খেলা শুরু। সংসদে শপথের প্রস্তুতি চলছে, আর তার ঠিক আগ মুহূর্তে রাজপথে নামার হুঁশিয়ারি। জামায়াত নেতৃত্বাধীন জোট 32টি আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। সমাধান না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি। এদিকে 11 দলীয় জোট বলছে তারা গঠনমূলক বিরোধী দল হবে, আবার একই কণ্ঠে ঘোষণা দিচ্ছে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের। সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামার কথা স্পষ্ট। তাহলে প্রশ্নটা সোজা, এটা কি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি আসন্ন বড় সংঘাতের ইঙ্গিত? আদালতে গেলে রাজনীতি কোন দিকে মোড় নেবে? সংসদ আর রাজপথ, দুটি পথ একসঙ্গে চলতে পারে কি? নির্বাচন, আন্দোলন আর ক্ষমতার রাজনীতির হিসেব নিকেশ নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। রাজনীতিতে উত্তাপ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন এবি আজিজ, সিনিয়র সাংবাদিক। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবে ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। জনাব এবি আজিজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে জামায়াত জোট একদিকে বলছে তারা সংসদে যাবে, আবার তারা প্রতিবাদ মিছিলেরও ঘোষণা দিয়েছে। সংসদ আর রাজপথ একসঙ্গে দুটি পথ চলতে পারে কি? না, দেখেন, অভ্যুত্থানের শক্তি নির্বাচন করেছে, বড় দল আওয়ামী লীগ নাই। আপনি লক্ষ্য করেন যে অনেক আলোচনা আছে, কিন্তু ফাইনালি নির্বাচনটা হয়ে গেছে। নির্বাচন তারা বলেছে যে সংসদে যাবে, তারা 32টা সিটে তারা মনে করেছে যে ভোট কারচুপি করা হয়েছে, এর জন্যে তারা ইলেকশন কমিশনে অভিযোগ দিয়েছে। প্রয়োজনে আদালতে যাবে, রাজপথেও থাকবে, সংসদেও যাবে। এবং যদিও বলেছে, জামাতের প্রধান বলেছেন যে সংসদে আমরা গঠনমূলক সমালোচনা করব। গঠনমূলক সমালোচনা করলে কোনো অসুবিধা নাই, বিরোধী দল কোনো দাবি নিয়ে রাজপথেও থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার বিএনপি 2/3 মেজরিটি পাইছে। এই 2/3 মেজরিটি পাওয়ার দলের সাথে যে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন, তার ধৈর্য সহ্য নিয়ে যদি সে মনে করে সংসদটায় 2/3 মেজরিটি তার কোনো কাজ কিন্তু বাধা দিতে পারবে না, ওয়াকআউট করতে পারে, ওখানে বিশৃঙ্খল তৈরি করতে পারে, প্রেশার তৈরি করে, রাজপথে প্রেশার তৈরি করতে পারে, দেশে একটা অশান্তি তৈরি করতে পারে। এর কিন্তু কোনো কাজকে কিন্তু আটকে রাখতে পারবে না, কারণ 2/3 মেজরিটি এমনই সিস্টেম যে যে কোনো আইন করতে পারবে, যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে, কিন্তু বিরোধী দলের পরামর্শ শুনতে হবে। যদি গঠনমূলক সমালোচনা করে সেটা শুনবে, কিন্তু যেহেতু 2/3 মেজরিটি, তারা হয়তো যে কোনো আইন বলেন, সিদ্ধান্ত বলেন নিতে পারবে, কিন্তু সবটা যদি দেশ এবং জনগণের অনুকূলে নেয়, জনগণ যদি আপনার গ্রহণ করে, এইটা গ্রহণ করে যে আমাদের যে ফ্যাসিবাদের বিলোপ, মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এবং দেশের যে অর্থনৈতিক বেহাল অবস্থা, এটাকে ঠিক করা, বাজার ব্যবস্থা ঠিক করা, ধরেন দুর্নীতি নির্মূল করা, এগুলো যদি সব স্টেপ যদি পজিটিভ স্টেপ নেয়, অর্থাৎ জনগণ এবং দেশের স্বার্থে নেয়, আমার মনে হয় এই আন্দোলনে কিন্তু আপনার সরকারের গতি কিন্তু রোধ করতে পারবে না। সরকার কিন্তু চালিয়ে যেতে পারবে, তাদের কাজ চালিয়ে যেতে পারবে, কিন্তু দেশে অশান্তি তৈরি হবে। এটা আমাদের কাম্য নয়। দেশে যদি এই অভ্যুত্থানের শক্তির এই আন্দোলন করে, তাহলে তো ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু দোষ করে লাভ হবে না। তখন কিন্তু এই যে জামাত ইসলাম, ধরেন আমি তো বলবো, ধরেন জামাত ইসলাম তার মিত্র সহ 77টা সিট পেয়েছে, বিএনপি 213টা সিট পেয়েছে। আমার মনে হয় বিএনপি জামাতের তুলনায় বিএনপি লস করেছে।
বিএনপি, কিন্তু জামাত তো অনেক, আমার মনে হয় অনেক সিট এবং বলা হয়ে থাকে যে জামায়াতের সৃষ্ট লগ্ন থেকে এ যাবৎ সব নির্বাচনের ফলাফল যোগ করলে দাঁড়ায় 50টি আসন। হ্যাঁ। এই নির্বাচনে জামায়াত এককভাবে পেয়েছে 68টি। সেই জায়গা থেকে ভালো ফলাফলের পরও জামায়াতের এই অসন্তুষ্টির কারণ কি? না, কিন্তু তাদের আকাঙ্ক্ষাটা ছিল যে সরকার গঠন করবে, তারা বিএনপিকে টেক্কা দিয়ে সরকার গঠন করবে, এবং তারা কিন্তু বিএনপিকে লেবেলিং করেছে চাঁদাবাজ, অমক টমক, এটা মানুষ গ্রহণও করেছে। কিন্তু তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ শেষের দিকে যে উৎপীড়ন তারা করেছে, যেভাবে ধরেন নানান রকম, ধরেন পোস্টাল ব্যালট, তারপরে ধরেন ভোট স্থানান্তর, এনআইডি, বিকাশ নাম্বার চাওয়া, সিল মারা, এই নানান রকম করেছে। তো তারপরে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার বেচতে যাওয়া যাবে ইত্যাদি, সূর্য দাঁড়ায় যায় কাউকে দেখলে, নানান সব বলছে, বেচতে টিকিট দেয়, এরকম। এতে মনে হয়েছে ধরেন রাজনীতিটা কিন্তু ইলেকশনের আগে জামাতের পরিষ্কার করে নাই। যেমন জামাতের আমির কখনো বলে নাই এটা ঠিক, কিন্তু তার পরের র্যাঙ্কের লোকরা বলেছে যে তারা শরিয়া আইন ফাইনালি বাস্তবায়ন করবে। আবার তাহের সাহেব আপনার বলেছেন যে এটা ধীরে ধীরে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে। জামায়াতের আমিরও আন্তর্জাতিক এক গণমাধ্যমে কিন্তু এই কথাটাই বলেছেন। বলছে তো আমার বক্তব্য হচ্ছে তাদের রাজনীতিটা তো পরিষ্কার করে নাই। এই জন্য হয়েছে কি, শেষের দিকে তারা যেহেতু ক্ষমতায় যায়, এটা ঠিক যে ধরেন এই মাস মিডিয়া টিডিয়া ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে তারা হঠাৎ ক্ষমতায় যেতেও পারে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ব্যাপক প্রচার দেখেছি নির্বাচনের আগে। কারণ হচ্ছে তারা তো বট বাহিনী দিয়ে আপনার তার বিরুদ্ধে করলে, আপনি ধরেন এই যে চুল ছেড়ে কথা বলতেছেন, আপনার বট বাহিনী লেগে যেত। এখন সরকারে যেহেতু যায় নাই, এখন একটু চুপ আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন আপনার পুরা দেশে একটা পোলারাইজেশন ঘটে গেছে। ধরেন ফেসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছে যে নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগ, কিন্তু আপনি খেয়াল করে দেখেন ফরিদপুরের ওই জায়গায় সব সিট বিএনপি পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের লোক সমর্থক যারা আছে তারা কিন্তু বিএনপি ভোট দিছে, মাইনরিটি হিন্দু তারাও ভোট দিছে, তো অর্থাৎ মাইনরিটি খ্রিস্টান বৌদ্ধ এরা ভোট দিছে। তো সুতরাং পুরা জাতি, তারপরে দেখেন যে মানুষ মনে করছে যে জামাত ক্ষমতায় যাওয়া মানে শরিয়া আইন, এবং আফগানিস্তান, তুরস্ক এই ধরনের তারা চিন্তা করছে। কারণ মুসলিম দেশে তো গণতন্ত্র নাই, যেগুলো মুসলিম সরকার আছে গণতন্ত্র নাই। তা আফগানের এই 11 দলের ভিতরতে আফগান ভিজিট করে আসছে, আবার আফগান থেকেও কিন্তু 2 জন এসে বাংলাদেশ ভিজিট করে গেছে। মানুষের ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়েছিল যে আমরা কি তাহলে অন্ধকার যুগে ঢুকে যাব, গণতন্ত্র থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে সুষ্ঠুভাবে নির্বাচন হলো এবং আগামীকাল ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল। দর্শক জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যোগ হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যে আলোচনাটি আসলে আমরা করছিলাম রাজনীতিতে উত্তাপ এই প্রসঙ্গে, আপনি নিশ্চয় অবগত আছেন। একদিকে আমরা দেখছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের বার্তা দিচ্ছে এবং আজ তিনি জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়কের বাসায় গিয়ে সাক্ষাৎও করেছেন। অন্যদিকে আমরা দেখছি জামায়াত 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। আবার আগামীকাল ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল রয়েছে এবং সমাধান না এলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। একটু জানতে চাই যে জামায়াতের এই পদক্ষেপগুলো দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য কি বার্তা দিচ্ছে? জামাতে ইসলাম সবসময় এরকম, তারা আপনার সঙ্গে বৈঠক করবে, তারা অত্যন্ত হাসি মুখে কথা বলবে, কিন্তু বৈঠকে থাকা অবস্থায় তারা ঠিক করবে যে বাইরে তারা বিক্ষোভ করবে। আবার তারা এটা বলবে আমরা আলোচনাতেও আছি, আমরা রাস্তাতেও আছি। আপনার মনে আছে নিশ্চয়ই যে একই কাজ তারা ঐকমত্য কমিশনের সাথেও শুরু করেছিল। তারা বলতে শুরু করেছিল যে আমরা রাজপথে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করব, আবার আমরা ঐকমত্য কমিশনের মিটিংও করব। এবং তাদের জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে একাধিক মিটিং তখন ডাকতে হয়েছিল ঐকমত্য কমিশনের, এবং একটু ফাপড় দেওয়ার চেষ্টা করেছিল ঐকমত্য কমিশনকে। অবশ্য তাতে আমার কোনো খারাপ লাগে নাই, কারণ ঐকমত্য কমিশন তো কোনো কিছু করতে পারে নাই আসলে। তাদের যিনি উপপ্রধান তিনি তো ভোটই দিতে দেন নাই আসলে, যতটুকু আমি জানি তার কোনো ভোট নাই, বাংলাদেশের সম্পদের হিসাব দেয় নাই, জবাবদিহিতা নিশ্চিত করার নামে অনেক কথা বলেছে, কিন্তু নিজের কোনো জবাবদিহিতা নাই। তো অতএব এই জামাত ইসলাম ওই রকম, তারা অনেক জবাবদিহিতা চাইবেন, কিন্তু তারা নিজেরা কিন্তু খুব একটা জবাবদিহিতা করেন না। তাদের কাছে জবাব চাইলে কি বলবেন জানেন? এটা পূর্ব নির্ধারিত, এটা ধর্মগ্রন্থে আছে, এটা আগে থেকেই চলছে, এটাই আমাদের দলের নিয়ম।
জবাবদিহিতা কিন্তু এটি নয়, কেন এটা আপনাদের দলের নিয়ম, এই কথাটা তারা ব্যাখ্যা করবে না। কিভাবে এখন তারা কি করেছেন, আজকে তারেক রহমান যখন গিয়েছেন অত্যন্ত নিষ্পাপ হাসি দিয়ে তারেক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, বসেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু তারপরে তারা কি বলছেন, এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবেন। শপথ গ্রহণ এখনো হয় নাই, তারা অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে শুরু করেছেন যে তদন্ত করতে হবে। হ্যাঁ, বিরোধী দল হবার প্রস্তুতি তো তারা বহু আগের থেকে নিয়েছেন। তারা কি ভেবেছিলেন, এটা কি তাদের স্বপ্নে প্রাপ্ত ঔষধ যে তারা হঠাৎ করে এইভাবে সমস্ত সংসদে তারা জিতে যাবেন? ওনাদের যদি জেতার ক্ষমতাই থাকতো তাহলে ওনারা এনসিপিকে নিত? আপনি বলেন, তাদের কাজকর্ম দেখে তো বোঝা গিয়েছে ওনারা নিজের একটা দল আর তার সাথে একটা হাত ভাঙা, একটা পা ভাঙা, একটা ডেট এক্সপায়ার্ড, একটা ওনাদের চেয়েও দুর্বল, এরকম সব দলকে ওনারা এক জায়গায় করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন যে 77টি আসনে জামায়াত জোট জয়লাভ করেছে, বেশিরভাগ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তার সেই সুবিধাই রয়েছে তারা নিয়েছে। একটা তারা এই সুবিধা নিয়েছে, আরেকটা হচ্ছে তারা যেসব জায়গাতে এনসিপি কে দিয়েছে সেসব জায়গাতে এনসিপি আবার জামাতের ভোট এবং তরুণদের ভোট এক জায়গায় করেছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি যদি এতই শক্তিশালী দল হবেন তাহলে আপনি এইরকম এই বিভিন্ন জায়গা থেকে মানে এটা ভাষা যেটা বলে আর কি, মানে সংগ্রহ করে করে দল নিয়ে এসে একটা জোট তৈরি করবেন। ওনাদের দলে ওনারা ছাড়া একা জেতার মতো দল কোনটা? ওনাদের দল এই জোটের মধ্যে অন্য যে দলগুলি আছে ওনাদেরকে বাদ দিলে একটাও জিততো না, এবং সেক্ষেত্রে ওনাদের আসন হয়ে যেত ধরেন 18 থেকে 25টা বড় জোর। এই অবস্থাতেও এই যে বিদ্রোহী প্রার্থীর সিটও তারা যদি চেষ্টা করতেন তারা জিততেন না তখন। এটা তারা জিততে পেরেছেন শুধুমাত্র এই টুকায় টাকায় যেসব দলগুলিকে এক জায়গায় করে কিছু ভোট যুক্ত করেছেন। আর ওনাদের এটা যে নাই জানেন বলে ওনারা 11টা এরকম দল নিয়ে একটা দল তৈরি করেছেন। 11 জনের একটা ফুটবল টিমে মানুষ এরকম ফুটবলার নিবে যার খেলার সামর্থ্য নাই, যে ধরেন শিশু ফুটবলার, কিংবা যে ধরেন ফুটবল খেলে কিন্তু খেলতে খেলতে রিটায়ার করে গিয়েছে। তো এরকম দলকে ওনারা সাথে নিয়েছেন না। এবং ওনারা যেটা করছেন এটা করার একটা বড় কারণ হচ্ছে ওনারা জনগণকে একটা ভাওতা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। টাকা খরচ করেছেন, বুদ্ধি খরচ করেছেন, মেধা খরচ করেছেন, ইন্টারনেটে বট বাহিনীকে নিযুক্ত করেছেন, অকথ্য ভাষায় যারা কথা বলে তাদেরকে তাদের স্ট্যাটাসের নিচে, তাদের বক্তব্যের নিচে, তাদের ভিডিওর নিচে তারা এসে কুমন্তব্য করেছেন। ইউটিউবে গেলে দেখবেন একই আইডি থেকে 50টা টিভি চ্যানেলে মানে কমেন্ট করা হচ্ছে। এদের কাজই যেন চাকরি যেন কমেন্ট করা। এত কিছু করেও তারা শেষ পর্যন্ত মানুষের যে সমর্থন সেটা আদায় করতে পারেন নাই। এখন তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে তারা আসলে হারেন নাই, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে যদি হারিয়েই দেওয়া হয় তাহলে তো প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে দাবি সেই দাবি টিকলো না। এটা তো ঐতিহাসিক নির্বাচন হলো না। যদি কারচুপি হয়, যদি অসৎ উপায় অবলম্বন করা হয়ে থাকে, অথবা যদি জোর করে হারানো হয়ে থাকে, এবং এটার যদি সুবিচার ইউনূস সাহেবের সরকার দিতে না পারে, তাহলে তো ওনারা ভালো একটা নির্বাচন করেন নাই। কিন্তু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে, আর ভালো একটা নির্বাচন যদি না হয়ে থাকে, সন্তোষ প্রকাশ করে ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে একদমই, কিন্তু ভালো একটা নির্বাচন যদি না হয়ে থাকে তাহলে তো ওনারা ফ্যাসিবাদকেই আসলে সমর্থন করছেন। কারণ ভালো নির্বাচন হয় না এই কথা তো যারা ফ্যাসিবাদী বলে অভিযুক্ত করেন তারাও বলেছে এটা ভালো নির্বাচন হয়নি। তাদের যুক্তি অবশ্য আলাদা যে তাদেরকে অংশ নিতে দেওয়া হয়নি, আর এদের যুক্তি হচ্ছে তারা অংশ নিয়েও তাদেরকে জিততে দেওয়া হয় না। ওনাদেরই এখন উচিত আওয়ামী লীগকে ডেকে এখন আওয়ামী লীগের ছায়াতলে চলে গিয়ে, আগে যেমন আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিলেন গুপ্ত, এখন তাদের ওই গুপ্ত হয়ে আবার আন্দোলন করা দরকার। কারণ ওনারাও বলে যে এই নির্বাচন ভালো হয় নাই, আওয়ামী লীগও বলে এই নির্বাচন ভালো হয় নাই, তো ওনারা তো আওয়ামী লীগের সুরে কথা বলছে এখন। আমি বলবো শুরুতে যেটা ওনারা বলেছিলেন যে ফলাফল যাই হোক আমরা মেনে নেব, তারপরে বলেছিলেন আমরা বৃহত্তর বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যতের বাংলাদেশের স্বার্থে, ফ্যাসিবাদ ঠেকানোর স্বার্থে আমরা মেনে নেব, আমরা সরকারকে সহায়তা করব, সুন্দর সুন্দর কথাগুলি বলেছিলেন না? এগুলো হয়েছে কি বিসিএস এর নোটবুক মুখস্থ করে কিছু লোক বিসিএস এর পরীক্ষা দেয়, রেটিনা কোচিং এর নোটবুক মুখস্থ করে কিছু মেডিকেলের ভর্তি কোচিং করে, এগুলো আমাদের গাইড বইয়ের মধ্যে লেখা ছিল, ওগুলো হচ্ছে মুখস্থ, এগুলো বলে ফেলেছে কারণ পরীক্ষার প্রশ্নে এইভাবে উত্তর দিতে হয়। কিন্তু তারপরে যখন রিয়ালিটিতে এসেছে তখন ওই আবার মনে পড়েছে বঙ্গবন্ধুর কথা দিয়ে তারা আন্দোলন করেছিলেন না, তুমি রিয়ালিটি মাইনে নাও। তো এখন ওনারা রিয়ালিটি মানতে চাচ্ছেন না। রিয়ালিটি মাইনে নাও, আমিও তাদেরকে বলবো তোমরা রিয়ালিটি মাইনে নাও। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব এ বি আজিজ, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে এমনটি জানালেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও লিখেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা হিসেবে আসলে কি বোঝাতে চাচ্ছে? ছায়া মন্ত্রিসভা তো সরকার গঠনের আগে দলগুলো করে থাকে, অনেক দেশই আছে ছায়া মন্ত্রিসভা। তারা যদি ট্রেনিং যোগ্যতা অর্জন করতে চায়, দক্ষতা অর্জন করতে চায়, করতেও পারে। কিন্তু এখন যেগুলো করছে এগুলো হচ্ছে সবটাই হচ্ছে
যে বিএনপিকে প্রেসারে রাখা, মূল কথা হলো প্রেসারে রাখা। এখন ধরেন সজীব ভুঁইয়া তিনি পারতেন তো, এনসিপিটায় ধরেন 3 জন উপদেষ্টা ছিল, তারা তো উপদেষ্টা এখন নাই, তারা ওই বিএনপির সাথে সঙ্গ না দিয়ে তারা তো আলাদা যদি থাকতো তাহলে তুষার ভাই আমরা তো তাদের পক্ষেই কইতাম, তারা তো সমাজে একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতো। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য তারা প্রেসার, এখন তো তারা জামাতের ভিতরে একটা গ্রুপ ঢুকছে, আর একটা গ্রুপ আলাদা পার্টি করছে, আর অনেকে রিজাইন করে চলে গেছে। এখন ধরেন 3 জন 4 জন জিতে গেছে, 6 জন জিতে গেছে, জিতানো হয়েছে, আমার ধারণা জিতানো হয়েছে। ইউনূস সাহেব বলছিল না অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে, এটা বলছিল না? এটা তো দেখা যায়। ধরেন আমার এলাকায় আমি যেখানে থাকি, নাহিদ সাহেব থাকে, নাহিদ ইসলাম, তিনি তো কেউ বিশ্বাস করে না কেমনে বায়বীয় কারে কিভাবে জিতলো। তার মানে এই নির্বাচনে আপনি সূক্ষ্ম কারচুপি দেখছেন? অবশ্যই দেখছি, কারণ এলাকার কেউ একটা লোক বলে নাই যে সে জিতবে, জিতে গেছে। এখন এই জন্য বলছি যে তারা যদি আলাদা, এনসিপি আলাদা থেকে নির্বাচনও করত বা নির্বাচন না করত, তারা যদি প্রেসার গ্রুপ হিসাবে সোসাইটিতে থাকতো সেটা কাজে আসতো। এখন জামাত একটা হাঙ্গর তার ভিতরে ঢুকছে, এটা হজম হয়ে যাবে, এই এনসিপি থাকবে না। থাকলে ওই যে খুচরা দল আছে না কিছু 2-1 জন এরকম দাঁড় করে রাখতে পারে। এটা এনসিপি যে 4 কোটি জনগণের তরুণদের প্রতিনিধি, সেটা শেষ। তাহলে 4 কোটি ভোট যদি জামাতকে নিয়ে দিতে পারতো তাহলে তো জামাত সব জিতত, আর এনসিপির যতগুলো দাঁড়াতো তারাও জিততো, পায় তো। সুতরাং আর আমাদের দেশে তো পারিবারিক একটা অনুশাসন আছে, পারিবারিক কালচারও আছে, সেখানে কি করে ভাবে। আবার এই তরুণরা সবগুলো দলের ভিতরে বিভক্ত আছে, অনেক আছে, তাই সব তরুণ মনে হলে আগের থেকে আওয়াজ দেওয়া হতো। 4 কোটি তরুণ সব এনসিপির, ইউনিভার্সিটিগুলোর নির্বাচনে অংশগ্রহণ করেছে না, এনসিপির প্যানেল ছিল, সেখানে সর্বনিম্ন ভোট পাইছে। সুতরাং এগুলো করে লাভ নেই। জাতীয় নির্বাচন আর শিক্ষিত নির্বাচন, আর আমাদের দেশে এখনো পারিবারিক সংস্কৃতি আলাদা। সেখানে তরুণরা এখন তো বলতেছে 30 জন তারা আত্মরক্ষার্থে জামাতের সাথে চলে গেল, তাহলে বাকিদের এই যে অভ্যুত্থানে যে 1400-1500 লোক মারা গেল, এদের দায় তাদের সাথে বেইমানি করলো। অভ্যুত্থানে এত লাখ লাখ লোক নামলো, তাদের সাথে বেইমানি করলো। এখন তো বেইমান, তাদের কথা তো শোনে না, বিশ্বাস করে না, তাদের কথা তো আর আন্দোলন হবে না। জামাত এটা ঠিক, যতগুলো ভোট ততগুলো নামবে, কিন্তু এনসিপির ডাকে কোনো লোক আসবে বলে আর মনে হয় না। তারা কিন্তু এমন জামাতে আত্মীকরণ হয়ে যাবে, আপনি দেখবেন খুঁজে পাবেন না। ছোট ছোট দল ওরকম হয়তো কেউ ঝান্ডা তুলে থাকতে পারে। রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে নির্বাচনের আগে থেকেই কিন্তু এই আলোচনাটা চাওয়া হয়েছে যে উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টি। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের পদত্যাগ ও দেশ ত্যাগ নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে দেশ ত্যাগের টাইমিং নিয়ে বিতর্ক চলছে। দেশ ত্যাগের বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা এবং সমালোচনা দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি তার পোস্টের 2 জায়গায় 2 রকম করে ব্যাখ্যা দিয়েছেন। এই ভিন্নতা কেন? না দেখেন, ভিন্নতা কি, তিনি এই সময় কি উপদেষ্টা, সরকার নির্বাচিত হয়েছে, এখন কি পালানো উচিত? এটা তো পালানো বলে। তিনি কি পালালেন? পালালই তো, নাহলে এই সময় যাবে কেন? এই সময় ছুটিই বানিল কেন? বলে একবার ছুটির কথা বলছেন, আবার তার পরিবার আছে, সেখানে মাঝে মাঝে যাইতে আসতো, গেছে, এটা তো সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো সে এই মুহূর্তে গেল কেমনে? মঙ্গলবারের দিন নূতন মন্ত্রী পরিষদ ওত নেবে, সরকার গঠন হবে, এই সময় চলে গেল কেন তিনি? শোনা তো এখন তো নানান ডালপালা বেলছে যে অনেক উপদেষ্টা অনেক টাকা করি কামাইছে, এটা নিয়ে নিয়ে ভাগতেছে, সবাই নাকি চেষ্টা করতেছে, অনেকেই চেষ্টা করতেছে কেটে পড়ার জন্য। তো এখন তো আমার মনে হয় মঙ্গলবারের পরে তো এটা সিল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো অনেক জায়গায় অনেক কিছু করছে, তো স্টারলিংক আনার থেকে দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি, অর্ধেক জায়গা তো সে দখল করছে। কোথেকে টাকা বললে বলেন? ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, নানান কিছু করছে, এগুলো জবাব দিতে হবে না, জবাব নিতে হবে না যে এত সম্পদ তিনি প্রধান উপদেষ্টার কেন করলো? এই যে মব সন্ত্রাস হয়ে এটা ভাঙলো, এরে উঠাও, এরে জ্বালাও, এটা কে করলো? এখন হবে না, এখন হোক না। বিএনপি সরকার গঠন পর্বে মব সন্ত্রাস হোক না, আপনাদের টেলিভিশনে আসতে বলেন না, ছেড়ে দিবেন আপনারা। হেরিটেজ কালচার অলরেডি গন। মব সন্ত্রাস প্রথম সন্ত্রাস,
এটাকে নির্মূল না করা পর্যন্ত শান্তি আসবে জি, না। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। ডাক্তার আব্দুল নূর তুষার, তবে কি ফয়েজ আহমদ তৈয়বের দেশ ত্যাগ আলোচিত সেফ এক্সিটের অংশ? না, আলোচিত সেফ এক্সিট কিনা জানি না, কিন্তু উনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন ওনার নামে, ওনার প্যাডে, প্রেয়ার ফর গ্র্যান্ট অফ এক্স বাংলাদেশ লিভ অন আর্জেন্ট ফ্যামিলি সিচুয়েশন, এটা উনি লিখেছেন 13 ফেব্রুয়ারি 2026, ইলেকশনের পরের দিন। ইলেকশনের আগে উনি জানতেন না যে ওনার আর্জেন্ট ফ্যামিলি সিচুয়েশন হবো, ইলেকশনের পরের দিন ওনার আর্জেন্ট ফ্যামিলি সিচুয়েশন হলো। 13 তারিখ কিন্তু সরকারি ছুটি ছিল না, তাই না? ছুটির দিনে উনি এটা লিখেছেন, এবং সেইখানে সাধারণত যেটা হয়, উনি কিন্তু লিখেছেন অ্যাভেল এক্স বাংলাদেশ লিভ ফর 5 ওয়ার্কিং ডেজ commencing from Sunday 14 February on account of an urgent and unforeseen family emergency that requires my immediate physical presence abroad. তো উনি নিলেন 5 দিনের ছুটি, তার মানে 13, 14, 15, 16, 17 তারিখে এই উপদেষ্টা পরিষদ থাকবে না। উনি ছুটি কি এইভাবে নিতে পারেন? উপদেষ্টা পরিষদ যেদিন মানে ডিজলভ হয়ে যাবে, সেই ডিজলভের দিন পর্যন্ত উনি ছুটি নিয়ে নিলেন নির্বাচনের পর দিন থেকে। এবং নিয়ম হচ্ছে এই ধরনের ছুটির দরখাস্তে জিওর আবেদন করতে হয়, তো কারণ উনি তো এখনো সিটিং উপদেষ্টা, তাহলে উনি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে যান নাই, তাহলে সেইখানে ওনার পাসপোর্ট নাম্বার নাই। উনি কি ওনার ব্যক্তিগত পাসপোর্টে যাচ্ছেন নাকি কূটনৈতিক পাসপোর্ট নিয়েছিলেন সেটার উল্লেখ নাই, এবং সে উল্লেখ ছাড়াই কিন্তু তিনি এই দরখাস্তটা এবং করেছেন। আরো কিছু প্রশ্ন কিন্তু আসে, তার কিন্তু বিরুদ্ধে উনি যাওয়ার আগে অভিযোগ উঠেছে, তিনি অস্বীকার করেছেন, নিজেকে নির্দোষ দাবি করেছেন। না, যদি ওনার তাই দোষী হয়, নির্দোষ তো তদন্তের পরের মুখোমুখি কথা। না হয়ে তিনি এই যে দেশ ছেড়ে চলে গেলেন, সেটি আসলে কি ওনার বার্তা দেয়? দোষী বা নির্দোষ তো পরের কথা, সেটা তো উনি দোষী না নির্দোষকে অভিযোগ করবে, তদন্ত হবে। কিন্তু উনি একটা ফেয়ারওয়েল নিয়েছেন, এবং সেই ফেয়ারওয়েলের দুই পাশে লাইন দিয়ে সামরিক কায়দায় তার কর্মচারীরা দাঁড়িয়েছেন, এবং তিনি সবার সঙ্গে হাত মিলিয়েছেন। ছুটিতে যাওয়ার আগে, 5 দিনের ছুটিতে যাওয়ার আগে মানুষ ফেয়ারওয়েল নেয়? আচ্ছা, ছুটিতে থাকা অবস্থায় উনি কিন্তু একটা উদ্বোধন করেছেন পরের দিন, সেটা হচ্ছে আইসিটি ডিভিশনে এটুআইয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করেছেন। এইটা এসেছে অফিসিয়াল ফেয়ারওয়েল যখন নিয়েছেন, ছুটিতে থাকা অবস্থায় না, উনি যেদিন অফিসিয়াল ফেয়ারওয়েল নিয়েছেন তার পরের দিন এটা উদ্বোধন কিন্তু করেছেন। এই বিষয়টি তো পরিষ্কার হতে পারছে না, এটা কি বিদায় নাকি আসলে ছুটি? এখন 17 তারিখ পর্যন্ত ওনার ছুটি হবে না, 13 তারিখে উনি ছুটির আবেদন করেছেন, 13 তারিখে ছুটি উনি পেয়ে গিয়েছেন, তার মানে তো, এবং পরের দিনই তো উনি চলে গিয়েছেন বলে আমরা শুনেছি। 13 তারিখে ছুটি পেলো কি করে? তো 13 তারিখে তো ছুটির দিনে উনি ছুটির অ্যাপ্লাই করেছেন, তখন তো এমনি ছুটি, সরকারি নিয়ম অনুযায়ী আপনি ছুটির দিনে ছুটির অ্যাপ্লাই করতে পারবেন না। যখন অফিস খোলা তখন ছুটি নিতে হবে। আপনি যদি ছুটির দিনে ছুটির অ্যাপ্লাই করেন অথবা নাও করেন, শুক্র শনি মাঝখানে থাকলে ওইটা ছুটি হিসেবে গ্র্যান্ট হয়, ওইটা কিন্তু আপনার প্রাপ্য ছুটি না, ওইটা হয়ে যায় আপনার যে আর্ন লিভ আছে সেই ছুটি, মানে সাধারণ সাপ্তাহিক ছুটি থাকে না ওইটার। তো উনি যেটা করেছেন, উনি সরকারি ছুটির মধ্যেই ছুটির আবেদন করে 5 দিনের ছুটি নিয়ে কোনো পাসপোর্ট নাম্বার, ফ্লাইট নাম্বার, এমনকি কোন দেশে যাচ্ছেন সেটাও উল্লেখ করেন নাই। এই ধরনের এক্স বাংলাদেশ লিভ চেয়েছেন উনি, এক্স বাংলাদেশ লিভ, এটা মানে জিও চাওয়া আর কি, সরকারের অনুমতি। এই অনুমতির সময় ওনার তো বলতে হবে উনি কোন দেশে যাচ্ছেন, কেননা সরকারি কর্মকর্তা যদি দেশত্যাগ করেন, কোন দেশে উনি থাকবেন এটা সরকারকে জানিয়ে যেতে হয়, যাতে সরকার তাকে যে কোনো জরুরি প্রয়োজনে আবার ডেকে পাঠাতে পারে। ফলে এইগুলো হচ্ছে, ওনারা তো আসলে কোনো নিয়ম কানুন কোনোদিন মানেন নাই। এই উপদেষ্টা পরিষদ বলেন, এমনকি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ওনাদের যে সহকারী টহকারী আছে, এরা কেউ কোনো নিয়ম কানুন মানেন নাই, এবং এই নিয়ম কানুন না মানার আরেকটা উদাহরণ উনি স্থাপন করে গিয়েছেন। উনি কোনো দুর্নীতি করেন নাই আমি মনে করি, কারণ আমি জানি না ওনার দুর্নীতির ব্যাপার, যারা জানে তারা অভিযোগ করবে। ওনার কোনো অন্যায় কর্মকাণ্ডের কথা আমি জানি না বলে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু উনি যেভাবে ছুটি নিয়েছেন, এই ছুটি নেওয়াটাই তো আসলে আমার কাছে ঠিক নিয়মসম্মত বা বিধিসম্মত মনে হচ্ছে না। আর আরেকটি বিষয় লক্ষ্য করেছি, উনি আমি এইটা করেছি, আমি সেইটা করেছি, আমি ওইটা করেছি, আমি করে উনি এটা বলে গিয়েছেন। কিন্তু ওনারা যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন দায়িত্বে, তখন বলেছিল প্রধান উপদেষ্টার ভাষণ দেখেছেন, উনি কোথাও আমি বলে না, সবখানে আমরা বলে। তো আমি তো দেখলাম যে প্রধান উপদেষ্টার কাছ থেকে ওনারা এই শিক্ষাটা নিতে পারেন নাই। ওনারা তো আমি দেখতে পেলাম যে উনি সব জায়গাতে আমি করেছি, আমি এই দায়িত্ব পালন করেছি, আমি সেই দায়িত্ব পালন করেছি। বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। উনি লাইসেন্স দিবে কেন? ওনার মন্ত্রণালয় লাইসেন্স দেয়।
দুর্নীতি করার কোনো স্কোপ উনি রাখেন নাই। দুর্নীতি করার স্কোপ আসলে রাখতে হয় না। যেখানে লাইসেন্সিং আছে সেখানে উনি দুর্নীতি না করলে ওনার মন্ত্রণালয়ের লোকের দুর্নীতি করার অভিযোগ বা মন্ত্রণালয়ের লোকের দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা হয়ে যায়। তারপর ওনার ভাষা শুনেন, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারে খসে পড়ার চান্স আছে। তাই আমার সাথে হিসাব করে পাঙ্গা লড়তে আসেন, বরং আমার কাজ নিয়ে আলোচনা সমালোচনা করুন, দেশের 2 পয়সা উপকার হবে। ওনার কাজ নিয়েই তো আলোচনা সমালোচনা হচ্ছে। উনি যেভাবে ছুটি নিয়ে গিয়েছেন এটাই তো ওনার সমালোচনা। তারপরে লিখেছেন, এরপরে আমার টিমের কথা বলেছেন, বলেছেন উনি কি কি কাজ করেছেন সেটা দিয়েছেন। তারপরে আমরা করেছেন কিছুক্ষণ, করার পরে উনি কিছু কিছু কাজের কৃতিত্ব দাবি করেছেন, যে কৃতিত্ব ওনার না অন্য কারো। আমি একটা বলতে পারি, একটা সিএলটিপি বা সিটিএলপি নামে একটা প্রজেক্ট আছে বা একটা এই বিষয় আছে, সেটা কিন্তু উনি করেন না, আরেকজন ব্যক্তি করেছেন। তারপরে বলেছেন, ব্যক্তিকে তার কাজের মধ্য দিয়ে মূল্যায়ন করুন, নাইলে এই দেশে ভবিষ্যতে কেউ কাজ করতে আসবে না। গার্বেজের ডাম্পিং গ্রাউন্ড থেকে দেশকে বাঁচাতে রিসোর্স ম্যান পাওয়ারকে কদর করুন। কারিগরি কোনো প্রশ্ন থাকলে আমিও আমার টিম যথাসময় উত্তর দিবে। এরপরে দেখেন উনি কি বলেছে। উনি বলেছে এই পোস্টে উনি অনেক কিছু লেখে নাই, অনেক কিছু লেখে নাই। তারপরে উনি কি কি করেছে সব দিয়ে বলেছে, দেখেন, কিছু চেঞ্জ করতে চাইলে বেসলাইনের উপর চেঞ্জ করা সহজ হবে, তবে হটকারী কিছু করলে রেকর্ডেড হবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার একটা জিনিস বুঝেন, টুকটাক চেঞ্জ রাজনৈতিক প্রশাসন অবশ্যই করবেন, কিন্তু পুরো ইকোসিস্টেম চেঞ্জ করা টাফ হবে। উনি শুরুতে একটা প্যান্ট খোলা এবং আন্ডারওয়্যার খোলা নিয়ে একটা হুমকি দিয়েছেন, আবার হুমকি দিয়েছেন যে হটকারী কিছু করলে উনি দেখে নেবেন। দিস ইজ হোয়াট মব কালচার ইজ। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পরে উনি মানুষের প্যান্ট আর আন্ডারওয়্যার খুলছেন। আমি আপনাকে একটা জিনিস মনে করা দিই, শুধু আমি শুধু মনে করিয়ে দিই, আওয়ামী লীগের বিএনপি যখন একসাথে আন্দোলন করতো তখন তো বিএনপির সময় আওয়ামী লীগ একটা হরতাল ডেকেছিল। তো হরতাল ডাকার পরে আওয়ামী লীগের লোকেরা দোয়েল চত্বর আছে না, সেখানে একজন সরকারি কর্মচারী অফিসে যাওয়ার সময় প্যান্ট খুলে নিয়েছিল। সেটা নিয়ে ভীষণ সমালোচনা হয়েছিল। মনের মধ্যে আওয়ামী লীগ বাস করে, মনের মধ্যে ফ্যাসিস্ট আচরণ বাস করে, ওই আচরণের মতো প্যান্ট আর আন্ডারওয়্যার খোলার হুমকি দেয়। যেভাবে বলা হচ্ছে যে সরকার কোনো হটকারী সিদ্ধান্ত নিলে দেখে নেওয়া হবে, এই বার্তা আসলে কিভাবে দেখেন? উনি যেভাবে গেল, তুষার ভাই তো তার ইয়েটা পড়লো, তো তাতে তো সে পালিয়ে গেছে। অবশ্যই তার বিষয়ে অবশ্যই আলাদা তদন্ত হওয়া উচিত। এবং সে এই যেসব ভাষা ইউজ করছে, সে তো মবের নায়ক, তার তো বিচার হওয়া উচিত। তার তো সে এইভাবে কথা বলতে পারে না। উপদেশটা কেমনে হয়? তাকে কেন আসে? সে দ্বৈত নাগরিক, সে দেশে আসছে কেন? চলে গেল কেন? পালিয়ে বলে এখানে গার্বেজ ডাম্পিং হবে। উনি ছাড়া সবাই গার্বেজ না। আমরা যদি বলি যে উনি সহ গার্বেজ ডাম্পিং হয়েছে এখানে, না, ওই ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে জালিয়াতের দেশ। উনি জানেন না, বিএসএস এর এমডি তিনি বিএনপির নমিনেশন নিবে, এই কারণে এমডি থেকে রিজাইন করছে, তিনি নমিনেশন পান নাই। তারপরে তিনি তার বাড়ি বরিশাল, তিনি তার মেয়েকে নিয়ে, তার জন্মদিন, মেয়েকে নিয়ে বরিশাল গেছে। যাওয়ার পরে দুজনের টিকিট করে গেছে। আসার সময় তার টিকিট এবং মেয়ের হাফ টিকিট করে বরিশালে গেছে। 12 বছরের কম। আপনি বলতে চাইছেন তিনি আসার দিন সে সময় নিয়ে জনাব মেয়াজি এক লাইনে যদি শেষ করেন। না, ওই তো আসার সময় দুজনের ফুল টিকিট, যেহেতু তার বাবা স্পিকার ছিল, পরিচিত, যে স্যার আপনি তো দুজনের মেয়ের হাফ টিকিট করতে পারেন না। না না, জন্মদিন গেছে, তার 12 বছর হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।